রিঙ্কি তলপেট চেপে ধরে বাসর ঘরে বসে কাঁদছে। বয়স 15, বড় করে ঘোমটা দিয়ে বসে আছে খাটের এক কোনায়। মেহেরাজ বেলকুনিতে বসে বসে সিগারেট খাচ্ছে তো খাচ্ছে, আর ভাবছে আজ মা বাবা বেঁচে থাকলে এমন বউ নিশ্চয় ঘরে আনতো না। শ্যামলা হলেও কথা ছিল, কুচকুচে কালো, টেরা বেঁকা উঁচু উঁচু দাঁত। উফ, চাচি পারলো কি করে এমন করতে আমার সাথে? বলেই আবারও একটা সিগারেট হাতে ধরে। নাম মেহেরাজ, চেহারা মাশাল্লাহ। মা বাবা ওনাকে আর ছোট বোন মায়াকে রেখে বাড়ি জমান ওপারে, তারপর চাচা চাচির কাছেই বড় হয়। অবসর জমাজমির ওপর লোভের পড়েই কাছে রাখতে রাজি হয়েছে তারা। মেহেরাজ দেখলো সিগারেটের প্যাকেটটা খালি। বড় করে নিঃশ্বাস ছেড়ে রুমে গেল। দেখলো রিঙ্কি বসে আছে, যদিও কান্নার শব্দ শোনেনি মেহেরাজ। এই মেয়ে, শুয়ে পড়ো, অনেক রাত হয়েছে। আর হ্যাঁ, তোমাকে স্ত্রীর অধিকার দিতে পারবো না, তাই আদায় করার চেষ্টাও করিও না, বলেই শুয়ে পড়ে। এবার মেহেরাজের কানে রিঙ্কির কান্নার শব্দ আসে। এই, কাঁদছো কেন? কোনো সমস্যা? অনেকবার জিজ্ঞাসা করার পরও রিঙ্কি কোনো উত্তর দেয় না। উপায় না পেয়ে মায়াকে ডেকে নিয়ে আসে মেহেরাজ। মেহেরাজ বেলকুনিতে দাঁড়িয়ে আছে। মায়া এসে বলে, ভাইয়া, ওর পিরিয়ড চলছে। মেহেরাজ আচ্ছা বলেই বেলকুনি থেকে রুমে যেতেই মায়া বলে, এইবারই নাকি প্রথম, একটু দেখে রাখিস। বলেই মায়া রুম ত্যাগ করে। মেহেরাজ অবাক হয়ে গেল। এত ছোট মেয়ে, দেখে তো ঠিক বয়সী মনে হচ্ছিল। মেহেরাজ ঔষধের বাক্স থেকে ব্যথার ঔষধ আর পানি টেবিলে রেখে বলল, খেয়ে নাও, ব্যথা কমে যাবে। বলেই অশ্রমে গেল। ফিরে এসে দেখে রিঙ্কি খেয়ে ঘাপটি মেরে শুয়ে আছে এক কোণে। মেহেরাজও কিছু না বলে শুয়ে পড়ে। সকাল 8টা, চাচি সোফায় বসে তরকারি কাটছে। চেহারায় সেই রাগ নিয়ে আসে। মার খাওয়ার ভয়ে মায়া সব কাজ অতি যত্নে করছে, আর এক ডাকে চাচির কাছে যাচ্ছে। মায়া, জি চাচি। নবাবের ঘুম ভাঙলো নাকি সুন্দরী বইয়ের কাছ থেকে নড়তে মন সায় দিচ্ছে না? আমি ডেকে নিয়ে আসছি চাচি, বলেই হনহনিয়ে চলে গেল মায়া। দরজায় কড়া নাড়ছে আর ডাকছে, ভাই, এই ভাই, চাচি ডাকছে, নিচে তাড়াতাড়ি আয়। দরজা খোলে মেহেরাজ। যাচ্ছি, যা। মায়া চলে যায়। মেহেরাজ এসে বুঝতে পারে বউ তার ওয়াশরুমে, তাই চাচতো ভাই রবিনের ওয়াশরুমে ফ্রেশ হয়ে চাচির পাশে বসে। সুন্দরী বইয়ের কাছ থেকে নড়তে মন সায় দিচ্ছে না বুঝি? মেহেরাজ মনে মনে বলে, অপমান করছো তো করো, নিজেই তো পছন্দ করেই দিলে, সুন্দরী নাকি সাই। নিজের ছেলে হলে এমনটা করতে পারতে না। থাক বাপু, বিয়ে দিয়েছি, তাতেই সন্তুষ্ট হও। আর তাছাড়া মনের ইচ্ছা কই বা পূরণ হলো। বলেই উঠে রান্নাঘরে চলে গেল। মায়াও পিছে গেল আর মেহেরাজের দিকে চেয়ে মুচকি হাসলো। মেহেরাজ রেগে আগুন। বোনও মজা নিচ্ছে, আর শাকচুন্নির ইচ্ছে পূরণ হয়নি বলে কি বোঝাচ্ছে? আরো বিদঘুটে আকৃতির মেয়ে আনতে নাকি বউ করে। ফালতু মহিলা। রবিন মেহেরাজের 1 বছরের ছোট। আরেক ভাই আছে, পুচকে, 7 বছর চলছে। চাচা ব্যবসায়ী, চাচা চাচার মতোই। চাচি রকচটা মানুষ, তাতেই চাচার যায় আসে না। মেহেরাজ বসে টিভি দেখছে। রিঙ্কি সেই সময় সুন্দর করে মেরুন রঙের শাড়ি, ম্যাচিং ব্লাউজ পরে, চুল ছেড়ে, যদিও বড় নয়, কোমর অবধি, কপালে কালো টিপ, চোখে কাজল, ঠোঁটে হালকা লিপস্টিক দিয়ে হেঁটে আসছে, যেন এক অপ্সরী। মেহেরাজ হাঁ করে তাকিয়ে আছে। কি যেন ভেবে চেঁচিয়ে ওঠে, এই, আপনি কে? ওপরে কখন উঠলেন আর ঢুকলেনই বা কখন? তার চেঁচাতে দেখে সবাই এসে উপস্থিত। মায়া বলে, কি হয়েছে ভাইয়া? দেখ মায়া, মনে হচ্ছে চুরি করার মতলব আছে। কে এই মেয়ে? সবাই হা করে মেহেরাজকে দেখছে। চাচি তখন বলে ওঠে, আবল তাবল বকছিস কেন মেহেরাজ? রাগ ওঠাস না আমার। তুই কি সারা রাত বেলকুনিতে ছিলি নাকি বাপ? তা হবে কেন, রুমেই তো ছিলাম। রিঙ্কু অবুজের মতো হা করে যে কথা বলছে তার দিকে চেয়ে আছে। তাহলে মনে হয় ঘরের বাতি বন্ধ ছিল, তাই না ভাই? হ্যাঁ, তা তো বটেই। এই, 1 মিনিট, সব জিজ্ঞাসা করছিস কেন সবাই বলতো? করবো না? রাতের আধারে বউকে নিয়ে সোহাগ করলি, আর এখন বউকেই চিনতে পারছিস না? সিম্পল।
চাচা হালকা কাশি দিয়ে রুমে চলে যায়। চাচি রেগে গিয়ে বলে, এই রবিন, লজ্জার কি মাথা খেয়েছিস? যা, রুমে যা। এই মেয়ে, এদিকে এসো। মায়া, নিয়ে আয়। এদিকে মেহেরাজ অবাকের চূড়ান্ত পর্যায়ে, এখনো হাঁ করেই আছে। এই দাদা ভাই, কি হলো? মাছি ডুববে তো। মেহেরাজ হালকা কেশে আর বলে, এটা তোর ভাবি? হ্যাঁ, কেন? না, কিছু না। রিঙ্কি জানালার কাছে চুপচাপ দাঁড়িয়ে দক্ষিণা বাতাস শরীরে সঞ্চারিত করছে। কিছু এলোমেলো চুল বাতাসে হালকা উড়ছে, শাড়ির আঁচল বাতাসে ঢেউ খেলছে। পেছনে মেহেরাজ এক মনে দাঁড়িয়ে দেখছে। হঠাৎই রিঙ্কি ঘুরে দাঁড়াতেই মেহেরাজের মুখোমুখি হয়। তাতেই মেহেরাজের হেলদোল না থাকলেও রিঙ্কি একটু লজ্জা পেতে লাগলো, যেন লজ্জা পাতা করো ছোঁয়া নেতিয়ে গেল। রিঙ্কি চোখ নিচে নামিয়ে বলল, কিছু বলবেন আপনি? মেহেরাজ চমকে উঠে রিঙ্কির দিকে তাকায়, দেখলো মেয়েটা লজ্জা পেয়ে গাল দুটো লাল করে ফেলেছে। আমতা আমতা করে বলল, না মানে কাল রাতের জন্য দুঃখিত রিঙ্কি। রিঙ্কি চোখে চোখ রাখলো। মেহেরাজ একটু ঘাবড়ে গেল, কিন্তু বুঝতে দিল না কিসের জন্য। ওই আর কি, কাল রাতের জন্য। আই এম রিয়েলি সরি রিঙ্কি। মানুষ সুন্দরের পুজোরি, তাই না সাহেব? মেহেরাজ এক ভুরু উপরে উঠিয়ে মনে মনে বলল, বয়সের সাথে কথার মিল নাই। মনে হচ্ছে কথার ডিগ্রি নিয়ে পাশ করেছ। মেহেরাজ কথা বলছে, এজন্য রিঙ্কি মুচকি হাসল। এত মেহেরাজের দুটো ভুরু যেন উপরে উঠিয়ে গেল। বুকের ভেতরে ষাঁড় দৌড়ানোর মতো ধামধাম শব্দ হতে লাগলো। কোন রকম এক ঢোক গিলে বলল, যার সাথে বিয়ে হওয়ার কথা ছিল সে কে হয় তোমার? মামাতো বোন। এখন নিশ্চয় বলবেন সে কোথায়? তুমি কেন? তবে বলি শোনেন, ও প্রেমিকের সঙ্গে পালিয়ে গেছে। তাই মামি মান সম্মান বাঁচানোর জন্য আমাকে বলে দিলেন। সাথে মুচকি হেসে দিল রিঙ্কি। মেহেরাজ অবাক হয়ে বলল, ওই মেয়ে আমার আবার প্রেমিকও ছিল? সাথে সাথে জিভটা কেটে বলল, সরি। রিঙ্কি শুধু মুচকি হাসলো। তা তোমাকে বলে দিচ্ছি, মনে হওয়ার কারণটা কি রিঙ্কি? ওই যে বিয়ে করার স্বামী আমার বাসর রাতেই বলে দিল স্ত্রীর আবদার না দিবে না, আর মানার চেষ্টাও করি না। তাতে তো আমার যৌবন প্রবণ দুটোই গেল। তাকেই তো এক প্রকার বেলি বলা যায়, তাই না? মেহরাজ একটু কেশে উঠে, তারপর বলে, এই তোমার বয়স 15-16 তো? এত কথা কিভাবে বলো তুমি? বয়সের সাথে কথার কি সম্পর্ক শুনি? কই, আমার মামাতো বোন, আমার বড় কথাই তো ভেবে চিন্তেই বলতে পারে, তাই না? কিন্তু নাগর ঝুটিয়েছে কিন্তু। এই থামো বলছি, হয়েছে, পকপক করিও না। যাও, চা নিয়ে আসো। আমি কি এ বাড়ির কাজের লোক? তা হবে কেন? কারোর বউ তো না, তাই না? মেহেরাজ অবাক হয়ে বলল, তো আমি চা আনতে পারবো না, এটাই। মুখ ভেঙচি দিয়ে চলে গেল। মেহরাজ বিড়বিড় করে বলল, মেয়ে না লাল মরিচ। সবাই ডিনারে বসেছে। মামি আর মায়া সবাইকে খাবার বেড়ে দিচ্ছে। হঠাৎই রিঙ্কি হেসে হেসে বলল, মামি, আমিও সাহায্য করি আপনাদের। থাক বাপু, তুমি বসো, না হলে তোমার বর আবার বলবে আমার ছোট বউটাকে শুরুতেই খাটাচ্ছে। মেহেরাজ একটু কেশে উঠে সাথে সাথে রিঙ্কি পানির গ্লাসটা এগিয়ে দিয়ে বলে, এই, আপনি কথায় কথায় এত কাশেন কেন? কোনো রোগবালাই আছে নাকি? এবার রমিন মামা কেসে ওঠেন। মামি তো অবাক মেয়ের চঞ্চলতা দেখে। মায়া আর পিচকু মিটি মিটি হেসে যাচ্ছে। মেহেরাজ ধমক দিয়ে দুজনকে চুপ করে দেয়। মেহেরাজ মিন মিন করে রিঙ্কির কানে কানে বলল, ঘরে আসো, মজা বোঝাবো। রিঙ্কি একটু ভয় পেলেও প্রকাশ করলো না, মুখে বলল, ওহ বাবা, এখনই খুব ভয় লাগছে। মেহেরাজ রাগ করে খাওয়া ছেড়ে চলে যায়। মেহেরাজ বেলকুনিতে দাঁড়িয়ে সিগারেট খাচ্ছে। রিঙ্কি এক কাপ কফি নিয়ে রুমে এসে খুঁজতে খুঁজতে বেলকুনিতে দাঁড়িয়ে থাকা মানবটিকের দিকে এগিয়ে আসে। আপনি সিগারেট খাচ্ছেন? হ্যাঁ, সমস্যা? না, সমস্যা হবে কেন, কিন্তু এসব আমি পছন্দ করি না। কি সব? এই যে সিগারেট খাওয়া। আর কিছু না, আপনার কফি রেখে দাও। তারপর সব নীরবতা, শুধু কফি থেকে গরম ধোঁয়া বেরোচ্ছে। তারা জানান দিচ্ছে তাদের ভবিষ্যৎ নিয়ে তারা চিন্তায় আছে।
চুপচাপ না থেকে আলাপ চালিয়ে যা। মেহেরাজ সিগারেট খাওয়া শেষ করে রিঙ্কির দিকে তাকায়। মেয়েটা গরম ধোয়া ওঠা কফির দিকে তাকিয়ে কি যেন ভাবছে। মেহেরাজ গলা খাকারি দিয়ে বললে, কিছু বলবে? রিঙ্কি তাকায়, নরম কণ্ঠে বলে, আপনি সিগারেট কেন খান? মন ভালো করতে খাই, বলে মেহেরাজ হাত দিয়ে চুলটা ঠিক করতে করতে আকাশের দিকে তাকায়। আপনার কি মন খারাপ সাহেব? মলিন হাসি হাসে মেহেরাজ। কিছুক্ষণ চুপ থেকে বলে, রাত হয়েছে, ঘুমাতে যাও। আপনি ঘুমাবেন না? মেহেরাজ তাকায় রিঙ্কির দিকে, মুচকি হেসে বলে, আমার সাথে ঘুমানোর দেখছি খুব তাড়া। তা কোথায় মাথা রাখবেন? আমার বুকে নাকি আমার শক্ত বাহুতে? রিঙ্কি ভ্যাবাচাকা খেয়ে কি বলবে কিছুই বুঝে উঠতে পারে না। না পেরে কফির মগটা মেহেরাজের হাতে দিয়ে অসভ্য লোক বলে চলে যায়। মেহেরাজ আনমনেই হাসে। রাত ৩টা। রিঙ্কির ঘুম ভেঙে যায়। চোখ মেলে পর্যবেক্ষণ করতে পারে তার শরীরে কোনো কিছুর ভর। তারপর মাথা তুলে নিজের দিকে তাকাতেই অবাক হয়ে যায়। সারা শরীরে শিহরণ সঞ্চারিত হয়, বুক কেঁপে ওঠে। মেহেরাজ তার বুকে মাথা দিয়ে কোমরে হাত পেঁচিয়ে ঘুমাচ্ছে। রিঙ্কি সরাতে চাইল, নড়াতেই হাতের বাঁধন আরো শক্ত হলো। রিঙ্কি মনে মনে অনেক গালি দিল মেহেরাজকে। আবার নড়তেই মেহেরাজ ঘুম কাতুরে গলায় বলে উঠল, নাড়িও না রিঙ্কি, ঘুমাতে দাও। রিঙ্কির বুকে ভ্রিম ভ্রিম শব্দ হতে লাগলো। কণ্ঠে যেন মধু মাখিয়ে কথা বলছে। কি মাধুর্য! মনে হয় হারিয়ে গেছে রিঙ্কি কোনো এক সুখের রাজ্যে। সকালবেলা সবাই খাবার টেবিলে, মেহেরাজের ছাড়া। মেহেরাজের চাচি রিঙ্কিকে ডাকতে বলায় ওপরে গেল ডাকতে। মেহেরাজ 2 হাত গালের কোণে রেখে কাত হয়ে শুয়ে আছে। মনে হচ্ছে বাচ্চা ছেলে, কেমন অবুঝি শিশির মতো মুখখানা। রিঙ্কি এসে 2 চোখ স্থির করে পরখ করছে মেহেরাজের মুখ। নিঃসন্দেহে একজন সুদর্শন পুরুষ, সুগঠিত দেহের, বলিষ্ঠ দেহ। এই নিয়ে শুয়ে আছে অসাধারণ ভণিতায়, গায়ের উজ্জ্বল শ্যাম। আর যদিও রিঙ্কিও অমন, কিন্তু ফর্সা হলেও ভুল হবে না। মেহেরাজের খোঁচা খোঁচা দাড়িগুলো তার সৌন্দর্য আরো বাড়িয়ে দিয়েছে। হঠাৎই রিঙ্কির ধ্যান ভাঙে চাচির ডাকে। শুনছেন আপনি? মামি ডাকছে আপনাকে। এই যে সাহেব, শুনছেন? সাড়া না পেয়ে রিঙ্কি আস্তে করে শরীরে ধাক্কা দিল কয়েকবার। মেহেরাজ নড়ে চড়ে ওঠে, চোখ আধো আধো মেলে বলে, কি হয়েছে? চিল্লাও কেন? মামি ডাকছে, তাই আর কি। কিসের মামি মামি করছো? উনি তো চাচি শাশুড়ি হয়। তৎক্ষণাৎই রিঙ্কি জিভ কেটে বলল, ভুলে গেছিলাম, আর হবে না, তাড়াতাড়ি আসুন। আসছি, যাও। রিঙ্কি দরজার কাছে যেতেই মেহেরাজ রিঙ্কিকে বলে, শোনো, কিছু বলবেন সাহেব? হ্যাঁ। ও, সিরিয়াল নায়কের মতো সাহেব সাহেব করবা না, অসহ্য লাগে। তাহলে কি বলে ডাকবো? যা ইচ্ছা তোমার, বলেই মেহেরাজ অশ্রমে চলে গেল। মেহেরাজের চাচি পিচকু ঘুমে আচ্ছন্ন। চাচা তার ব্যবসায়, আর রবিন আর মেহেরাজ বাইরে গেছে একটা কাজে। মায়া তার রুমে কি জানি করছে। রিঙ্কি ধূপধাপ পা ফেলে দরজার সামনে এসে কড়া নেড়ে বলল, আপু আসবো? মায়া ফোন রেখে বলল, আসো ভাবি। এ কি, আমাকে ভাবি ডাকছেন কেন? অনেক ছোট আপনার আমি। ভাই তো বড় ভাবি, তাই না? সম্মান তো দিতেই হবে। বসো তুমি। কই, আপনার ভাই তো আমাকে বউ হিসেবে মানেই না, আর মানবেই না বলেছে, জানেন আপু। ইস, থাক, মন খারাপ করো না। ভাইয়া একটু চাচির উপরে রেগে আছে, সেই রাগ তোমার উপরে ঝাড়ছে। সব ঠিক হয়ে যাবে ভাবি, প্লিজ এভাবে মন খারাপ করে থেকো না। মনমরা হয়ে রিঙ্কি উত্তর দিল, ঠিক আছে আপু। গোসল করবে না? হ্যাঁ আপু। রিঙ্কি ভেজা চুলে চিরুনি দিচ্ছে আর গুনগুন করে গান গাইছে। ট্রেনের পরে আর তার গুনগুনাতে পারেনি। আর ডানে বামে কে প্রেমিক চিনতে পারে না। সেই সময় মেহেরাজ রুমে আসে। রিঙ্কির গানে মত্ত থাকায় মেহেরাজের আগমন খেয়াল করলো না। আরে, প্রেমের মরা সে তো নাকি জলে ডোবে না। মুহূর্তেই মেহেরাজ গলা খাকারি দিয়ে মুচকি হাসে আর বলে, প্রেমিকের বুঝি অভাব নেই মিসেস রিঙ্কি? একদম বাজে কথা বলবেন না। আমার কোনো কালে প্রেমিক ছিল না, আর এখনো নেই, বুঝলেন? হুম, তা তো গান শুনেই বুঝলাম।
বলতে বলতে শার্ট খুলে ওয়াশরুমে গেল। রিঙ্কি ভেংসি কেটে বলল, প্রেমিক চোটে নাই ভালো ছিল, বাসর রাতটা তো ভালোই কাটতো। কাটতো বই কি, মাখো মাখো হতো। ইস, সব স্বপ্ন একেবারে জলে গেল। তড়িৎ মেহেরাজ ভুরু কুচকে তাকায় রিঙ্কির দিকে, তোয়ালে দিয়ে মুছতে মুছতে বলল, মাখো মাখো? বাবা, তুমি চাইলে আমি সাহায্য করতে পারি। তোমার দেহের প্রতিটি ভাঁজে ভাঁজে আমার অবহেলায় পড়ে থাকা ঠোঁটগুলো দিয়ে বুঝিয়ে দিতে পারি মাখো মাখোর ফিলিংস। রিঙ্কির শরীর আচমকায় কেঁপে উঠল, বুক কেমন যেন চিনচিন করে উঠল। মেহেরাজের বলা কথাগুলো ভাবতেই সারা শরীরে শিহরণ বয়ে গেল। শাড়ির খামচে ধরল রিঙ্কি, গাল দুটো লজ্জায় লাল হয়ে গেল। মেহেরাজ তা বুঝতে পেরে আরো লজ্জা দিতে বলল, তোমার ছোট্ট মনে আবার বাসর নিয়েও স্বপ্ন ছিল? মা গো মা, তা শেয়ার করতে পারো, আমি সাহায্য করব রিঙ্কি। এবার লজ্জায় নেতিয়ে গেল রিঙ্কি, তবুও দৃঢ় গলায় বলল, আবার নতুন করে বিয়ে দেবেন বুঝি? কি মুশকিল, বউ আমার একটাই, বিয়ে দেব কেন? দ্বিতীয়বার না হয় বাসর করব, তাতে তোমার স্বপ্নও পূরণ হবে, আমার বউও আমার আয়ত্তে আসবে। রিঙ্কি মিথ্যা রাগ দেখিয়ে অসভ্য লোক বলে দৌড়ে যাওয়ার মতো করে পালিয়ে গেল। মেহেরাজ শব্দ করে হাসলো। বাইরে এসে লম্বা নিঃশ্বাস ছেড়ে দিল রিঙ্কি, মনে মনেই বলল, বাঁচা গেল। রবিন মোবাইলে গেম খেলছে ডাইনিং টেবিলে বসে। রিঙ্কিকে দেখে বলল, ভাবি, গরুর গোশতের তরকারিটা একটু গরম করে দিবেন, খিদায় পেট যাই যাই অবস্থা। রিঙ্কি মুচকি হেসে এক্ষুনি দিচ্ছি বলে ভাইয়া রান্নাঘরে চলে যায়। কয়েক মিনিট পর চাচি বের হয়ে রান্নাঘরে রিঙ্কিকে দেখে মায়াকে ডাকছে। মায়া তখন সদ্য গোসল শেষ করে মুখে ক্রিম লাগাচ্ছে, মাথায় এখনো তোয়ালে পেঁচানো। এ কি বউ, তুমি রান্নাঘরে কেন? মায়াকে ডাকতে, ইস, সরো, আমি দেখছি। আপনি ফ্রেশ হয়ে আসুন চাচি, আমি পারবো, বাসায় তো সব রান্না আমি করতাম। মায়া দৌড়ে আসে ওড়না ছাড়ায়। রাফির থমকানো দৃষ্টি দেখে থেমে যায়। এরই মাঝে পিসকুও এসে বসেছে রাফির পাশে। মায়া কিছু বুঝে উঠতে পারে না, আবার দৌড়ে রুমে চলে যায়। চাচি মায়ার দৌড় দেখে, এরকম দৌড়াদৌড়ি কেন করছে মেয়েটা? আপি, আপি মনে ওড়না ছাড়াই এসেছিল, ভাইয়াকে দেখে দৌড়ে পালালো। রবিন মাথায় গাঁটটা দিল, সাথে চোখ রাঙিয়ে দেখালো। পিসকু ফোলকা দাঁতে হাসি দিল। চাচি রামিসা বানু বিড়বিড় করছে, সব পাগলের পাল্লাই পড়েছি, অসহ্য লাগে এদের কাণ্ড দেখলে। কবে যে বাড়ি ছাড়া করব এই মেয়েকে। আরেকজনের আদিক্ষেতা দেখলে হাসি পায়। রানা কি রে, মেয়ে বাড়ির সব কাজ করবে, তোকে দিয়ে ধৈর্য ধর বলেই ঠোঁট বাঁকিয়ে হেসে পান মুখে দিল। রাত 10টা। রিঙ্কি শুয়ে এপাশ ওপাশ করছে আর মেহেরাজকে দেখছে। মেহেরাজ সোফায় বসে ল্যাপটপে কি যেন কাজ করছে। হঠাৎই মেহেরাজ রিঙ্কির দিকে না তাকিয়েই বলল, ওভাবে দেখার কি আছে, সারা বছর পড়ে আছে দেখার, এখন শান্ত হয়ে ঘুমাও। রিঙ্কি তৎক্ষণাৎই বড় বড় চোখ করে তাকালো মেহেরাজের দিকে। এই লোক কিভাবে বুঝলো আমি দেখছি ওনাকে? শোনেন, আপনাকে দেখতে বয়েই গেছে আমার। বাতি জ্বালানো, তাই ঘুমাতে অসুবিধা হচ্ছে। বাতি আরো 1 ঘন্টা জ্বালানো থাকবে, আর একটাও কথা না, আমার কাজে সমস্যা হচ্ছে। চুপ থাকো। রিঙ্কি ভেংসি কেটে ওপাশ ফিরল, কিছুক্ষণ পর আবার এপাশ। এপাশ ওপাশ করেও যখন রিঙ্কির ঘুম আসলো না, কিঞ্চিত রাগ দেখিয়ে বিড়বিড় করে গালি দিতে দিতে ছাদের দিকে পা বাড়ালো। মেহেরাজ তা দেখে মুচকি হেসে কাজে মন দিল। শিরশির বাতাসে দমকা হওয়ার বেগে বড্ড বেসামাল হয়ে পড়তে লাগলো মায়া আর রবিন। ঠিক যেমন নতুন প্রেমে পড়ার পর কপত কপতি বেসামাল হয়ে পড়ে। মায়া কাঁপছে, কাঁপছে তার চিকন লালচে ঠোঁট, যে ঠোঁটে একটু আগে রবিন গাঢ় চুম্বন করে মায়ার মাথায় ঠেকিয়েছে। দুজনে ফেলেছে গাঢ় নিঃশ্বাস। মায়া কাঁপতে কাঁপতে রবিনের খামচে ধরা টি শার্ট ছেড়ে কিছুটা দূরত্বে দাঁড়িয়ে বলল, এই, এভাবে ছুবেন না রবিন ভাই। সরি মায়া, বিকেলে তোর অমন মুখশ্রীর কথা মনে পড়তেই নিজেকে আটকে রাখতে পারি না। রাগ করিস না লক্ষ্মীটি, প্লিজ। মায়া মাথা নিচু করে বলল, ঠিক আছে, এখন যাই, কেউ দেখে ফেললে বিপদ হয়ে যাবে। রবিন এগিয়ে আসে, এসে মায়ার ডান হাত তার হাতের মুঠোয় নিয়ে বলল, কবে যে তোর গোসলের কারণ হব সেই
সদ্য গোসল শেষে তোর ওই মায়াবতী মুখখানা দেখব। আজ খুব লোভ ধরিয়ে দিয়েছিস মেয়ে। মায়া লজ্জায় চিবুক আরো নিচে নামিয়ে ঘন ঘন নিঃশ্বাস হচ্ছে। রবিন চিবুক উঠিয়ে কপালে শব্দ করে চুমু খেলো। আমার লজ্জাবতী মায়া আর দাঁড়ালো না। দৌড়ে সিঁড়ি বেয়ে চলে। অতি লজ্জায় আশেপাশে কাউকে খেয়াল করলো না মায়া। এদের কাণ্ড কারখানায় যে একজন সাক্ষী হলো, তারা দুজন কেউই জানলো না। রবিন খুশি মনে গান গেয়ে সিঁড়ি বেয়ে নেমে গেল। সকাল 7টা। রান্নাঘরে মায়া, রিঙ্কি সকলেই নাস্তা বানাতে ব্যস্ত। চাচি আর নানি সোফায় বসে তরকারি কাটছে আর গল্প করছেন। মেহরাজ নিচে নামতে নামতে মায়াকে কফি দিতে বলল, বলেই সোফায় বসে খবরের কাগজ হাতে নিল। মায়া অন্য কাজে ব্যস্ত থাকায় রিঙ্কিকে দিয়ে কফি পাঠালো। আপনার কফি। লাল লাল চোখ নিয়ে রিঙ্কির দিকে তাকায় মেহরাজ। রিঙ্কি অপরাধ বোধে চোখটা নামিয়ে নেয়। মেহরাজ এক দৃষ্টিতে তাকিয়ে থাকার কিছুক্ষণ পর কফি না খেয়েই চলে যায়। রিঙ্কি মেহরাজের যাওয়ার পথের দিকে তাকিয়ে থাকে। বিড়বিড় করে বলল, সেজে গুজে কোথায় যাচ্ছে এই লোক? হয়েছে গো নাথ বউ, ওভাবে তাকিয়ে থেকে কাজের সময় অপচয় করিস না। যা কাজে মন দে। একবারেই যায়নি তোর স্বামী, ফিরবে আবার তোর আঁচলের নিচে। শেষের কথায় রিঙ্কি লজ্জা পায়, তাই কিছু না বলে মাথা নিচু করে রান্নাঘরে যায়। ভাইয়ের সাথে কি কিছু হয়েছে তোমার? কই কিছু না তো, মুখ দেখে তো বোঝা যাচ্ছে খুব রেগে আছে। জানি না আপু, রাতে কথা হয়নি। কি জানি বাপু, রকচটা মানুষকে নিয়ে আর পারা যায় না। কখন যে কি হয় বলবেও না কিছু, শুধু শুধু ধমকের ওপরে রাখবে। মায়া বিড়বিড় করেই যাচ্ছে। এদিকে রিঙ্কি আছে নিজ চিন্তায়। কাজটা আমি ঠিক করেছি? ইস, কেন যে চড় দিলাম। কি করব, রাগ উঠে গিয়েছিল। কথায় কথায় এত গায়ে হাত দেওয়া কেন লাগবে, অসভ্য। না, তাই বলে চড়, আহারে কি পাপটাই না করলাম। হাজার হোক আমি তো ওনার বিয়ে করা বউ, তাই না? ওনার তো একটু অধিকার ছিলই। বাসায় আসলে ভুলটা শুধরে নিব, দরকার পড়লে পা ধরে মাপ চাইব। দুপুর 2টা। মায়া রিঙ্কি খাবার টেবিলে খাবারের বাটি নিয়ে আসছে। এই ফাঁকে সবাই বসেছে, রবিন এখনো আসেনি, তাই চাচি রিঙ্কিকে ডাকতে পাঠিয়ে দিলেন। রিঙ্কি ডাকতে গেল, এরই মাঝে সদর দরজায় মেহরাজকে দেখে দাঁড়িয়ে গেল রিঙ্কি। মেহরাজ সকাল সকাল কোথায় গিয়েছিল না খেয়ে? আয়, খেয়ে নে। হ্যাঁ চাচি, ফ্রেশ হয়ে আসছি বলেই রিঙ্কিকে দেখেও না তাকিয়ে নিজ রুমে গেল। এদিকে বেচারি রিঙ্কি এমন অবহেলা যেন সহ্য হচ্ছে না। বুকে ব্যথা জাগলো রিঙ্কির, কেমন চিনচিন করে উঠল। অজান্তেই চোখ দিয়ে টুপ করে 2 ফোঁটা পানি গড়িয়ে পড়ল। এই মেয়ে, মূর্তির মতো দাঁড়িয়ে আছো কেন? সবার আড়ালে চোখ মুছে রবিনকে ডাকতে গেল। সবার সবার মতো করে খাচ্ছে, শুধু রিঙ্কি ওপরে তাকাচ্ছে আর ভাত নাড়ছে। খাচ্ছ না কেন ভাবি? এই তো খাচ্ছি আপু বলে কিছু ভাত মুখে দিল। কিছুক্ষণ পর মেহেরাজ আসলো। এসে জিমির পাশে বসে চেয়ারে বসে, এতে করে জিমি যেন আকাশের চাঁদ হাতে পায়। তৃপ্তি নিয়ে খাওয়া শুরু করে। রিঙ্কি উঠবে এমন সময় মেহেরাজ থমথমে গলায় বলল, মায়া, তরকারির বাটিটা এদিকে দে তো। রিঙ্কি দাঁড়িয়েই রইল। মায়া কিছুক্ষণ দুজনের দিকে তাকিয়ে থেকে বাটি এগিয়ে দিল। মায়া রিঙ্কির হাত ধরে বসিয়ে দিল। রিঙ্কি মেহেরাজের দিকে চেয়ে আছে। খাবার যেন গলা দিয়ে নামছে না। বারবার ঢোক গিলে কান্না বন্ধ করার চেষ্টা করে যাচ্ছে। কই গেছিলে সকালে মেহরাজ ভাইয়া? রবিনের কথায় উত্তর দিল না মেহরাজ। মায়ের দিকে না তাকিয়েই বলল, মায়া, রাতে আমার ব্যাগটা গুছিয়ে রাখিস, সকাল 8টায় আমার গাড়ি আসবে। সবাই চমকে ওঠে। রিঙ্কির বুকে ধিম করে শব্দ হলো, মনে হলো হৃৎপিণ্ডটা বেরিয়ে আসবে। কিন্তু তোর তো 1 মাসের ছুটি নেওয়া আছে ভাইয়া, এখনো 17 দিন বাকি আছে তো। ছুটি ক্যান্সেল করেছি, কালই চলে যেতে হবে। আর কিন্তু মেহরাজ, নতুন বউকে এভাবে রেখে গেলে মানুষ কি বলবে ভাবছিস একবারও? তোমরা সবাই আছো তো চাচি, সামলে নিও। কিন্তু ভাইয়া, আহ মায়া, খেতে দে।
যা বলছি তাই কর, অযথা কথা বাড়াস না। মায়া মাথা নামালো। রিঙ্কি অসহায় চোখে তাকিয়ে আছে। মেহেরাজ যদি একবার দেখতো ওই অসহায় চোখে কত অভিমানী কথা চোখের পানিতে হারিয়ে যাচ্ছে, তাহলে হয়তো মেহেরাজ এমন সিদ্ধান্ত এক্ষুনি নাকচ করে দিত। বুকে টেনে নিয়ে বলতো, মেহেরাজের জান পাখিটাকে রেখে কোথাও যাচ্ছি না। টলমল করছে চোখ দুটো রিঙ্কির। খাওয়া ছেড়ে সবার অগোচরে দৌড়ে রুমে গেল। নিয়ে গেল এক বুক হতাশা, আর কাউকে বুঝতে দিল না, কেননা কাউকে দেখাবে না নিজের দুর্বলতা। ওহ মেহরাজ, তোর বউ তো বুঝি গোস্সা করলো গো। এখন গোস্সা ভাঙাবি কেমনে? মেহরাজ দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে দিয়ে আবারও খাবারে মনোযোগ দিল। এদিকে রবিন আর মায়া চোখের ইশারায় এদের ব্যাপারটা নিয়ে কথা বলছে। মায়া মাথা নাড়িয়ে বুঝলো সেও কিছু জানে না। মায়া নিজ রুমের দিকে যাচ্ছে। মাঝপথে রবিন হাত টেনে নিজের রুমে নিয়ে দেওয়ালে উঁচু করে হাতটা চেপে ধরে। ছেলেটা কে মায়া? আমার ক্লাসের রবিন ভাই। তুই আমাকে ঠকাচ্ছিস মায়া? আমাকে কেন? কম ভালোবাসা দিয়েছি কি আমি তোকে? বল। হাত ছাড়ো রবিন ভাই। মুহূর্তে আরো চেপে ধরে রবিন। বিশ্বাস করো রবিন ভাই, ওর সাথে আমার তেমন কোনো সম্পর্ক নাই, শুধু বন্ধু, আর কিছুই না। তাহলে ফেসবুকে তোর পিকচারের কমেন্টে লাভ ইউ, জান পাখি, ক্রাশ এইসব কেন বলে? জানি না, আমাকে খুব জ্বালায়। প্রপোজও করেছিল, আমি পাত্তা দেইনি। ব্লক দিচ্ছিস না কেন মায়া? আমার এসব দেখলে বুকে ব্যথা হয়, কেন বুঝিস না তুই পাগলি? প্রিন্সিপালের ছেলে যদি খারাপ কিছু করে সেই ভয়ে। আমি শুধু তোমাকে ভালোবাসি রবিন ভাই, বিশ্বাস করো। কাতর চোখে তাকিয়ে আছে রবিন। ছাড়ো রবিন ভাই, কেউ আসলে বিপদ হবে। রবিন হাত ছেড়ে দিয়ে সামনে ফেরে চলে যায় এখান থেকে, আর আসবি না আমার সামনে। মায়া পেছন থেকে রবিনকে জড়িয়ে ধরে। রবিনের হৃদয় স্পন্দন বুঝি থেমে গেল। প্রিয় মানুষের আলিঙ্গনে সারা শরীরে শীতল শিহরণ বয়ে গেল। হাত ছাড়িয়ে সামনে ফিরে মায়ার গালে এক হাত রাখে, আরেক হাত কোমরে দিয়ে কাছে টানে। তুমি ছাড়া আমি কাউকে ভালোবাসি না রবিন ভাই, আমাকে এভাবে ভুল বুঝে দূরে সরিয়ে দিও না। রবিনের গরম নিঃশ্বাস মায়ের চোখে মুখে উপচে পড়ছে। মায়া রবিনের মনোভাব বুঝতে পারল। কেমন নেশাক্ত চোখে তাকিয়ে আছে মায়ার ঠোঁটের দিকে। একটু পরেই যুদ্ধ চালাবে মায়ার। আর ঝড়ের পূর্বাভাস পেয়ে মায়া চোখটা বন্ধ করে নিল। মায়ার উৎসাহে রবিনের পুরুষ সত্তাকে দ্বিগুণ উৎসাহিত করলো। পুরুষালী ওষ্ঠজোড়া একে একে মায়ার কপালে, গালে, চোখে, নাকে আদর মাখতে ব্যস্ত হয়ে পড়ল। শেষে তৃপ্তির ন্যায় মায়ার নরম অধর জোড়া পান করতে লাগলো অমৃত সুধা। তীব্র ছোঁয়ায় দুজনে বেসামাল হয়ে উঠল। বেসামাল হয়ে গেল মনের বাসনা। ঠোঁট থেকে নেমে এলো গলায়। মায়া আঁকড়ে ধরে আছে রবিনের মাথার চুল। মায়ার নিচু স্বরে আবেদনময়ী শব্দে রবিনের ভেতরে ঝড়ের সৃষ্টি হলো। সেই ঝড়ে মায়াকেও বুঝি আজ তোড়পাড় করে ছাড়বে। হঠাৎই দরজায় কড়া নেড়ে কেউ ডাকছে। কারণ গলার শব্দে দুজনেই ভ্রম হতে ফিরে আসে। ততক্ষণে রবিনের টি শার্ট মায়ার ওড়না মেঝেতে গড়াগড়ি খাচ্ছে। এলোমেলো চুল নিয়ে জামা ঠিক করতে করতে সোফা থেকে উঠে দাঁড়ায়। রবিন গায়ে টি শার্টটা পরতে পরতে দরজা খুলে দেয়। মায়া ততক্ষণে ওড়না নিয়ে বাথরুমে গেছে। হ্যাঁ ভাবি, বলুন। চাচি আম্মা ওনার রুমে যেতে বলেন। রিঙ্কি ঘরে উকি দিয়ে বলল, কি করছিলেন? এত ডাকলাম সাড়া দিলেন না। অসময় ছিলাম ভাবি, বলেই মুখের ওপরে দরজাটা আটকে দিয়ে বড় করে শ্বাস নিল। এদিকে বেচারি রিঙ্কি থ মেরে রুমে ফিরে যায়। বেরিয়ে আয় রিঙ্কি। রিঙ্কি মাথা নিচু করে বের হয়ে হন হন করে চলে যায়। রবিন যে কিছু বলবে সেই সুযোগও দিল না। রবিন মুচকি হেসে বলে, পাগলি, কদিন যে সামনে আসবে না লজ্জায় মাবুদি ভালো জানে। রিঙ্কি মায়ার রুমে গিয়ে দেখলো মায়া নেই। বের হতেই মায়ার সাথে ধাক্কা লাগে। মায়া হকচকিয়ে যায়। কি ব্যাপার ননদিনী, ভয় পেয়ে গেলে নাকি? ওই একটু আর কি, খুঁজছিলাম আমি বুঝি। হ্যাঁ, কোথায় ছিলে? নিচে দেখলাম না যে। মায়ের বুকটা কেঁপে উঠল। জিহবা দিয়ে ঠোঁটটা ভিজিয়ে বলল, ও দারোয়ান চাচার কাছে গিয়েছিলাম।
অমন তোতলাচ্ছ কেন আপু? আর ওনার কাছে কেন গেছিলে, কোনো সমস্যা? মনে মনে রিঙ্কিকে মায়া গালি দিতেও ভুলল না। ও, ভাইয়ার খোঁজ করতে? তুমি কি আর কিছু বলবে ভাবি? রিঙ্কি দাঁত কেলিয়ে হাসে। হাসছো কেন ভাবি? ভূতে ধরলো নাকি? আমি সব দেখেছি আপু। মায়া বিস্ফোরণ চোখে তাকায়। বুকে ধমাধম শব্দ হচ্ছে। বুঝতে না দিয়ে বলল, কি দেখেছো তুমি ভাবি? ওই যে সেদিন রাতে ছাদে দুই কপত কপতি, আহা কি রোমাঞ্চকর দৃশ্য। মায়া শুকনো এক ঢোক গিলে রিঙ্কিকে ভেতরে নিয়ে এসে দরজাটা ভিড়িয়ে দেয়। ভারী বিন, চুপ করো প্লিজ। কেউ শুনবে তো? কেউ জানে না বুঝি? না ভাবি, প্লিজ কাউকে বলিও না। কিন্তু একজন তো জানে গো। মায়া ভয়ের তো চোখে তাকায়। তখনই রিঙ্কি উচ্চ স্বরে হেসে বলে, সেই একজন আমি গো ননদিনী। তা কতদিন থেকে চলছে এসব? 3 বছর কয় মাস ভাবি। ঠিক আছে, চিন্তা করিও না আপু, কাউকে বলবো না। সময় হলে তোমরাই জানিয়ে দিও। মাথা নাড়িয়ে মুচকি হাসে। রিঙ্কি মায়ার গালে হাত বুলিয়ে চলে যায়। মায়া স্বস্তির নিঃশ্বাস ফেলে ফোন নিয়ে বেলকনিতে যায়। খাওয়া শেষে মেহেরাজ রুমে আসেনি। কোথায় গেছে কেউই জানে না। রিঙ্কি পিচকুকে খুঁজতে লাগিয়ে দিয়েছে। সে বেলকনিতে এসে পরিষ্কার করতে শুরু করে। 3টা সিগারেটের প্যাকেট পড়ে আছে সারা মেঝেতে, অর্ধেক খাওয়া সিগারেট। রিঙ্কি থাপ্পড় দিয়ে কাঁদতে কাঁদতে রুমের ভেতরে চলে যায়। বয়সের অধিক ছোট মেয়ে হাতে থাপ্পড় খেয়ে থতমত খেয়ে গেছে, যে কিনা তারই বউ। প্রচন্ড ইগোতে লেগেছে মেহেরাজের। কষ্টে দেওয়ালে হাত দিয়ে বাড়ি দিয়েও ক্ষান্ত হয়নি, তাই সিগারেটের ধোঁয়া উড়িয়েছে কষ্টে, উড়িয়েছে হৃদয়। বেলকনি পরিষ্কার করে রিঙ্কি ফ্রেশ হয়ে নিচে আসলো। এসে পিচকু রেহানকে খুঁজতে লাগলো। তখনই দৌড়ে এসে ঢুকলো রেহান। 2 হাঁটুতে হাত ভর দিয়ে জোরে জোরে নিঃশ্বাস নিয়ে বলল, ভাবি ভাবি, ভাইয়া পুকুর পাড়ে বসে আছে। রিঙ্কি সেই দিকেই পা বাড়ালো। মা ফোন নিল না। মা ফোন নিবে, কিছু প্রশ্নের উত্তর নিবে। সে তো এখনো জানেই না তার বর কি কাজ করে। হাঁটতে হাঁটতে বাড়ির পেছনের পুকুর পাড়ে গিয়ে থামলো। পাশে যে রিঙ্কি এসেছে মেহেরাজ বুঝতে পারলো। বুঝেও তাকালো না। তাই রিঙ্কি নিজ থেকেই কিছু দূরত্ব রেখে বসলো। কিছুক্ষণ নীরবতা পালন করে বলল, আপনি কি রেগে আছেন আমার উপরে? মেহেরাজ না তাকালে উত্তর দিল। সে এক মনে পুকুরের শাপলা ফুলের দিকে তাকিয়ে আছে। শুনুন, ভুল তো মানুষেরই হয়, তাই আমিও না হয় একটা ভুল করে ফেলেছি। দয়া করে মাফ করে দিন। এভাবে চুপ করে থাকবেন না মেহেরবাবু। এই নামে তার মা ডাকতেন। নিজের নামের ডাকনামটা বইয়ের মুখে শুনে বুকে শীতল শিহরণ বয়ে গেল। তবুও মেহেরাজ প্রতিক্রিয়া দেখালো না। শুকনো ঢোক গিলে নিজেকে দমিয়ে রাখলো। রিঙ্কি এইবার কেঁদেই দিল, কিছু তো বলুন, অন্তত একবার তাকান আমার দিকে। মেহেরাজ চোখটা বন্ধ করে নিল, আটকে নিল নিঃশ্বাস। সে ভুলেও তাকাবে না, না প্রকাশ করবে মনের অনুভূতি। কাল রাতের ঘটনা আর কিছু না বলতে দিল না রিঙ্কিকে। হনহনিয়ে চলে গেল মেহেরাজ। রিঙ্কি হাঁটুতে মুখ গুজিয়ে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে থাকলো। পৃথিবীটা বড়ই নিষ্ঠুরতম। তার থেকেও নিষ্ঠুরতমের পরিচয় দিল মেহেরাজ। একটা থাপ্পড়ে যদি আপনার ইগোতে লাগে মেহেরাজ সাহেব, সেদিন রাতে তো আপনার কটু কথাগুলো আমার মনকে বিষিয়ে তুলেছিল। নিজের কান্নাকে দমিয়ে রাখতে পারিনি। কষ্টে আমার অপমানে বুকটা ভার হয়ে এসেছিল। নিজে কাছে না এসে বোনকে পাঠালেন। এটা কি অবহেলা নয় মিস্টার মেহেরাজ? তার ছিল হেসে চোখের পানি মুছে রিঙ্কি উঠে দাঁড়ায়। গুটিসুটি পায়ে বাড়িতে ফিরে আসে। বাসায় ফিরে এসে রবিনের খোঁজে ছাদে গিয়ে মায়া আর রবিনের খুনসুটি দেখে থমকে দাঁড়ায় দরজার আড়ালে মেহেরাজ। মেহেরাজের মনে হলো এটা ঠিক না। হাজার হলেও আমি ওদের বড় ভাই। এসব নেগেটিভ চিন্তা করা হয়তো তার ঠিক হচ্ছে না। ভাবনা শেষে ছাদে এক পা দিতেই চোখে পড়ে রবিন মায়ার গালে চুমু দিয়ে মিটমিট করে হাসছে, আর মায়া লজ্জায় চিবুক নামিয়ে রেখেছে। সাথে সাথে মেহেরাজ ছাদ থেকে নেমে আসে। নেমে এসে রিঙ্কির মুখোমুখি হয়। মেহেরাজ
এক পলক দেখেই রুমের দিকে পা বাড়ালো। রিঙ্কি অশান্ত মন শান্ত করতে পা বাড়ালো ছাদে। তখন মুচকি হেসে হেসে নেমে আসছে রবিন। রিঙ্কিকে দেখে বলল, আরে ভাবি, ছাদে যাচ্ছেন? যান, মায়া আছে সেখানে, একটু সাহায্য করুন। মুচকি হেসে রিঙ্কি বলল, আমার থেকে আপনার সাহায্য মায়ার বেশি প্রয়োজন দেবরজি। রবিন অবাক হলেও পাত্তা না দিয়েই বলল, হ্যাঁ, ভাইয়ের সাহায্য তো সবসময়ই প্রয়োজন, আসছি ভাবি। বলেই এক প্রকার দৌড়ে পালালো রিঙ্কি। আর মেয়ে রিঙ্কি মুচকি মুচকি হেসে ছাদে যায়। রাত 9টা। ডিনার শেষে সবাই সবার রুমে ব্যস্ত। আর এদিকে রিঙ্কি ব্যস্ত মেহেরাজের অপেক্ষায়। সোফায় বসে বারবার দরজার দিকে তাকায়, আরেকবার বেলকুনিতে তাকায়। কারোর পায়ের শব্দ শুনে রিঙ্কি দরজার দিকে তাকায়। তখনই মেহেরাজ রুমে এসে বেলকুনিতে গিয়ে ল্যাপটপ নিয়ে বেরিয়ে যেতেই রিঙ্কির সামনে এসে দাঁড়ায়। এভাবে মুখ ফিরিয়ে নেবেন না, একটা বার আমার কথাটা শুনুন। মেহেরাজ রাগ রাগ মুখ নিয়ে রিঙ্কির পানে তাকায়। রিঙ্কির বুকটা ধুক ধুক করে ওঠে। শুকনো একটা ঢোক গিলে বলতে শুরু করে, কাল রাতের জন্য দুঃখিত, আমার উচিত হয়নি আপনাকে। মুহূর্তে কিছু নরম অনুভূতিতে বদ্ধ উন্মাদের মতো চিকন নরম দুটি ঠোঁট নিজের ঠোঁটের অধীনে নিয়ে নিল মেহেরাজ। এক হাতে ল্যাপটপ, আরেক হাতে রিঙ্কির গলায়। রিঙ্কি মেহেরাজের থেকে ছাড়া পাবার অনেক চেষ্টা করলো, কিন্তু মেহেরাজ একটুও ছাড়লো না। রিঙ্কির বৃথা চেষ্টাতে ঠোঁটের জ্বলন বাড়িয়ে দিচ্ছে মেহেরাজ। কয়েক মিনিট পর মেহেরাজ ছেড়ে দিয়ে জোরে জোরে শ্বাস নিচ্ছে। রিঙ্কি দৌড়ে ওয়াশরুমে গেল। মেহেরাজ আর দাঁড়িয়ে রইল না, বড় বড় পা ফেলে ঘরের বাইরে গেল। রিঙ্কি নিজেকে আয়নায় দেখছে। হাত পা এখনো কাঁপছে রিঙ্কির। উথাল পাথাল ঢেউ খেলছে তার হৃৎপিঞ্জরে। এখনো জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে রিঙ্কি। কাঁপা কাঁপা হাতে নিজের ঠোঁটে হাত রাখলো, চোখ বন্ধ করে নিল। পরেক্ষণে খিলখিল করে হেসে উঠল রিঙ্কি। চোখে মুখে পানি দিয়ে বেরিয়ে এসে দেখে মেহেরাজ কোথাও নেই। লজ্জা কি উনি পাচ্ছেন? আজব, এভাবে চলে গেল কেন? সামনে ঘোরাঘুরি করে কোথায় আর আমার লজ্জা বাড়বে তা না। এই লোক কোথায় গেল? আসুক, এবার লজ্জা আমি পাওয়াবো। বলেই আবারও খিলখিল করে হাসলো রিঙ্কি। বিছানায় গা এলিয়ে দিল। অপেক্ষা করতে লাগলো মেহেরাজ আসার। 11টা বাজে, মেহেরাজ আসেনি ঘরে। রিঙ্কি ঘুমানোর চেষ্টা করেও এক ফোঁটা ঘুমও আনতে পারেনি। না ঘুমানোর জন্য মাথা ব্যথা করে ওঠে রিঙ্কির। তাই নিচে যায় চা বানাতে। চাচির রুম থেকে হাসির শব্দ শোনা যাচ্ছে। দরজাও এখনো খোলা। ভাবলো মেহেরাজ ওখানে আছে। মনে মনে বুদ্ধি করলো মেহেরাজকে ওখানে গিয়েই লজ্জায় ফেলবে। ঠোঁট বাঁকিয়ে হেসে পা বাড়ায়। দরজায় কড়া নাড়ার আগেই হাত থেমে যায় রিঙ্কির। রবিনের সাথে জিমির বিয়ের কথা শুনতেই চাচি চাচা আর নানি মিলে এসব আলোচনা করছে। রিঙ্কি দৌড়ে রুমে আসে, এসব বিড়বিড় করছে। না না, এসব কি শুনলাম? আল্লাহ, সামনে বড় বিপদ আসতে চলেছে। আর উনি চলে যাচ্ছেন? না না, আটকাতে হবে। ওনার বোনের ব্যাপারটা জানাতেই হবে। ভাই হিসেবে অবশ্যই বোনকে বিপদে ফেলে যাবেন না। প্লিজ মেহেরবাবু, তাড়াতাড়ি আসুন প্লিজ। কেন এত দেরি করছেন আসতে? উফ, কথাগুলো আপনাকে না বলতে পারলে আফসোসের শেষ থাকবে না। মেহেরাজের অপেক্ষায় থাকতে থাকতে রিঙ্কি সোফায় ঘুমিয়ে পড়ে। কখন যে চোখে ঘুম এসে গেছে রিঙ্কি বুঝতে পারেনি। মেহেরাজ রুমে আসে, তখন ফজরের আজান দিচ্ছে। ঘুমন্ত রিঙ্কিকে এক পলক দেখে নিল, তারপর কোলে তুলে বিছানায় শুইয়ে দেয়। গায়ে কাঁথা মুড়িয়ে দিয়ে ঠোঁটে অনামিকা আঙ্গুলটা ছোঁয়ায়। ঠোঁটের কোণে লাল হয়ে আসে। মুচকি হেসে উঠে ব্যাগে কাপড় গুছিয়ে রাখতে শুরু করলো। প্রয়োজনীয় সব জিনিস গুছিয়ে নেয়। গোছানো শেষে গায়ের টি শার্টটা খুলে রিঙ্কির পাশে শুয়ে পড়ে। সকাল 7টা। রিঙ্কি, জিমি আর রেহান বাদে সবাই সদর দরজায় দাঁড়িয়ে আছে। মেহেরাজ দাঁড়িয়ে আছে গাড়ির সাইডে। ড্রাইভার গাড়ির ডিকিতে মেহেরাজের মালপত্র তুলছে। মায়া অনেকবার রিঙ্কিকে ডাকতে যাচ্ছে, কিন্তু সে তো অনেক চুপ। মেহেরাজ কিছুক্ষণ পর উঠে ঘুমন্ত রিঙ্কির কপালে আলতো করে চুমু দিয়ে ফ্রেশ হয়ে রেডি হয়ে নিচে নেমেছে। বেচারি রিঙ্কি বুঝলও না তার মেহের বাবু চুপিসারে একাই ভালোবাসা বিনিময় করে দিয়ে চলে যাচ্ছে
বহুদূর বহুদিনের জন্য। নিচে মেহেরাজ চাচা চাচি আর নানিকে পা ছুঁয়ে সালাম করে নিল। চাচা মাথায় হাত বুলিয়ে দিলেন, মায়াকে বুকে টেনে নিল। মায়া ফুপিয়ে উঠল, বুক থেকে তুলে চোখের পানি মুছে দিল। ততক্ষণে রেহান দৌড়ে আসে, এসে মেহেরাজের কোলে ঝাঁপিয়ে ওঠে, রবিনের ঘাড়ে হাত রাখে, যেন বুঝিয়ে যাচ্ছে তার বউ আর বোনের জন্য সেই একমাত্র ভরসার স্থান। রবিনও মুচকি হেসে আস বুঝিয়ে দিল চিন্তা না করতে। রোহানকে কোল থেকে নামিয়ে গাড়ির দিকে অগ্রসর হয়, পেছনে ফিরে তাকায় ওপরে। মায়া বুঝলো রিঙ্কিকে খুঁজছে তার ভাই। এক পা গাড়ির ভেতরে দিয়ে আবারও তাকালো, তপ্ত শ্বাস ফেলে উঠতে যেতেই যেন মনে করে আবারও তাকায়, দেখতে পায় রিঙ্কি এলোমেলোভাবে দৌড়ে এসে সদর দরজায় দাঁড়ায়। দুজনে চোখাচোখি হয়। রিঙ্কি অবাক চোখে দেখছে মেহেরাজকে। মেহেরাজের গায়ে আর্মির পোশাক, বড় বড় চুলগুলো ছোট করেছে, মুখে খোঁচা খোঁচা দাড়িগুলো নেই। এ যেন অন্যরকম মেহের। রিঙ্কি অবাক চোখে তাকিয়ে আছে। এদিকে মেহেরাজের শীতল চাহনি, চোখে চোখ রেখে কথা বিনিময় করলো। কেউ কোনো শব্দ ব্যয় করলো না। মেহেরাজ গাড়ির ভেতরে ঢুকে গাড়ি ছাড়ার নির্দেশ দিতেই গাড়ি চালু করে দেয় ড্রাইভার। মেহেরাজ চোখটা বন্ধ করে গা এলিয়ে দেয় সিটে। গেট পেরিয়ে যায় গাড়ি। রিঙ্কির চোখ থেকে পানি গড়িয়ে পড়ে। চোখ বন্ধ করে নেয় রিঙ্কি। শাড়ি খামচে ধরে কান্না বন্ধ করার চেষ্টা চালায় রিঙ্কি। সবাই চলে গেছে। মায়া রিঙ্কির কাঁধে হাত রাখে। রিঙ্কি মায়ার দিকে অসহায় চোখে তাকায়। কাঁদিও না পাগলি, কয়েকদিন পর আবারও আসবে ভাইয়া। মায়াকে জড়িয়ে ধরে রিঙ্কি। মায়া রিঙ্কিকে ধরে ভেতরে নিয়ে আসে। সোফায় বসতেই চাচি বলে ওঠে, হয়েছে, বউ মোমের পুতুলের মতো বসে স্বামী শোক পালন করতে হবে না। মরতে যায়নি, কাজে গেছে। শেষের কথায় রিঙ্কির বুকটা কেঁপে ওঠে। বিস্ফোরণ চোখে তাকায় তাকির চাচির দিকে। চোখে টলমলো করছে পানি। মায়া কাতর চোখে দেখছে তার মমতাহীন চাচিকে। তাকিয়ে না থেকে যাও রান্নাঘরে, রান্নার ব্যবস্থা করো। মায়া, আমার রুমে আয়, কোমরটা খুব ব্যথা করছে। রবিন সিঁড়ি দিয়ে নামতে নামতে বলল, হয়েছেটা কি মা? অন্তত নিজের এই রূপটা ভাবিকে দেখিও না। মায়ের সাথে যা করো ওনার সাথে করিও না। রবিন, তোর কাছে শিখবো কার সাথে কেমন ব্যবহার করব। আহ রবিন ভাই, চুপ করে থাকো দয়া করে। তোমার মতো মেয়ে জন্মেও দেখিনি, অসহ্যকর একটা। এ কি, তোর ছেলে দেখি তোরই বিপক্ষে। বলি দুধ দিয়ে কালসাপ পুষেছিস? কালনাগিনীর ঘরে কালসাপই তো জন্মায়, তাই না নানিমা? আগুন চোখে তাকায় রবিনের দিকে তার মা। রবিন পাত্তা না দিয়েই বাইরে চলে যায় হনহনিয়ে। রবিনের নানিমা হা হুতাশ করছেন আর নিজের মেয়েকে ছেলেকে বিয়ে দেওয়ার কথা বলছেন। চাচি চলুন, আপনার কোমরে মালিশ করে দেই। মায়ের দিকে তাকায়। মায়া ভড়কে যায়, মাথা নামিয়ে নেয়। রিঙ্কি বাকরুদ্ধ হয়ে গেছে বাড়ির মানুষের আসল চরিত্র দেখে। চোখের পানি মুছে রান্নাঘরের দিকে যেতেই চাচার মুখোমুখি হয়। চাচা রিঙ্কির মাথায় হাত বুলিয়ে দিয়ে রবিনের মায়ের দিকে তাকিয়ে বলে, মেয়েটার সাথে অযথা চিল্লাচিল্লি করিও না, বলেই কাজে চলে যায়। অবাকের চরম পর্যায়ে মায়ার চাচি। সবাই চাচ্ছেটাকে। রিঙ্কি মাথা নিচু করে যেতেই, থাক, তুমি যাও, বিশ্রাম করো গিয়ে। মায়া আয়। মায়া চাচির পেছনে পেছনে গেল রান্নাঘরে। রিঙ্কিও গিয়ে দাঁড়ালো চাচির পেছনে। তা দেখে আবারও বাজখাই গলায় বলল, বললাম না গিয়ে বিশ্রাম নিতে, এখানে কেন এসেছো? রিঙ্কি মুখ খোলার আগেই মায়া বলল, ও ভাবি, যাও তুমি, আমি সামলে নেব। মায়া চোখ দিয়ে ইশারা করলো কিছু না বলতেই আর চলে যেতে। কেটে গেল 6 মাস। মায়ের এইচএসসি পরীক্ষা শেষ হয়েছে এই সপ্তাহখানেক হলো। ভার্সিটির অ্যাডমিশনের জন্য প্রস্তুতি নিচ্ছে। রবিন প্রচুর সাহায্য করেছে, এদিকে রিঙ্কিকেও সামলাচ্ছে। রিঙ্কির সামনে টেস্ট পরীক্ষা। মায়ের সাথে রিঙ্কিকেও সময় দিচ্ছে। রবিন জেনে গেছে রিঙ্কি তাদের সম্পর্কের কথা জানে, তাই রিঙ্কির সামনেই চলে তাদের খুনসুটি। রিঙ্কির মন খারাপ হয়। মেহেরাজের কথা তখন তার খুব বেশি মনে পড়ে। পরেক্ষণে নিজেকে সামলে নেয়। 6 মাসে মেহেরাজের সাথে রিঙ্কির কথা হয়েছে একবার, তাও ভুল করে। রিঙ্কি সেদিন মায়ার রুমে ছিল, মায়ের ফোনে গেম খেলবে বলে।
মায়া ছিল রবিনের সাথে ছাদে। সবার সাথেই মেহেরাজ কথা বলে, শুধু বলে না রিঙ্কির সাথে। রিঙ্কির মনে এই নিয়ে কত অভিযোগ। রবিন এখন বাসায় না থাকলে চাচি সেই সুযোগ লাগিয়ে রিঙ্কিকে অনেক কটু কথা শোনায়। কেননা রবিন আজকাল মুখের উপরে প্রচুর কথা বলে। সন্ধ্যা 7টা। রিঙ্কি কালো রঙের গাউন পরে বেলকুনিতে দাঁড়িয়ে আছে। রিঙ্কি মেহেরাজে চলে যাওয়ার পর থেকে গাউন পরা শুরু করেছে। রিঙ্কির চোখ দিয়ে টুপ করে 2 ফোঁটা পানি গড়িয়ে পড়ল। মনে মনে গালি দিল নিজেকে, কি বেহায়া তুই, যে তোর খোঁজ নেয় না, তার কথা ভেবে চোখের পানি ফেলিস। তুই কি আদৌ ওর মনে আছিস? নিতে পেরেছিস জায়গা করে বুকের হৃৎপিণ্ডটায়? আচ্ছা, উনি কি আমার কথা ভাবে? আমাকে নিয়ে কল্পনায় হারাই আমার মতো করে। আমার ছোট মনে কত কল্পনা সাজাই আমার একান্ত মানুষটাকে নিয়ে। ছোট্ট একটা সংসার, ছোট ছোট আদর, সমুদ্র সমান ভালোবাসা, বছরের পর বছর সদস্য আনব। শেষ কথাটাতে রিঙ্কি হেসে ফেলল। হঠাৎই নিচ থেকে আসা শব্দে রিঙ্কির ঘোর ভাঙে। চোখের পানি মুছে নিচের দিকে পা বাড়ায়। চারিদিকে ভ্যাপসা গরমে অতিষ্ঠ যেন প্রকৃতির সবকিছু। কেমন যেন চুপচাপ চারপাশ। গাছের পাতাগুলোও যেন অভিমান করেছে গরমের সাথে। একতলা ভবনের ছাদে গিয়ে বাতাসের আশায় দাঁড়িয়েছে মেহেরাজ। ডান হাতে গরম ধোয়া ওঠা কফির মগ, আর বাম হাত রেখেছে প্যান্টের পকেটে। আকাশে বড় থালার মতো চাঁদটার দিকে তাকিয়ে আছে এক মনে। মনে মনে জপছে হাজার কল্পনা। সেই কল্পনার রাজ্যের রানী হলেন রিঙ্কি। কি যেন মনে করে ঠোঁটটা এলিয়ে হাসলেন, বিড়বিড় করে বলেন, অভিমানগুলো জমিয়ে রাখো মেয়ে। কোনো এক রাতে ফুলের বিছানায় তোমার ওই মেঘের মতো দেহের প্রতিটা ভাঁজে বৃষ্টি হয়ে নামবো। অভিমান ভিজিয়ে শুয়ে চুষে নেব, বৃষ্টি হয়ে ভেজাবো, রোদ হয়ে শুকিয়ে দেব। তোমার সুখ দুঃখ দুটোরই কারণ হব আমি। বাম হাত দিয়ে ফোনটা বের করলো। কফিতে এক চুমুক দিয়ে ফোন দেয় রবিনকে। একবার একে একে 5 বার দেওয়ার পর ধরায় কল দিল মায়ার নাম্বারে। পুনরায় একই ঘটনা ঘটলো। মেহেরাজ একটু ভয় পেল। ওদের সম্পর্কের কথা চাচি জানলো না তো আবার? ফোন ধরছে না কেন? ব্যস্ত পায়ে রুমে আসে, চাচাকে ফোন দেয় মেহেরাজ। 2 বার ফোন ধরলে মেহেরাজে সালাম দেয়। সালামের উত্তর দিতে মেহেরাজ বলে উঠল, বাসায় কোনো সমস্যা হয়েছে চাচা? কেউ ফোন ধরছে না কেন? চাচা জানায়, আমি তো এখনো গাড়িতে বাবা, আর 10-15 মিনিট লাগবে, আমি বাসায় গিয়ে কল ব্যাক করছি। মেহেরাজ ঠিক আছি বলে কেটে দিল। নিচে রবিন সব ভাঙছে। রাগে গলার রগগুলো ফুলে উঠেছে। পাশে মায়া আটকাতে যায়, কিন্তু পারে না। রিঙ্কি দাঁড়িয়ে শুধু দেখছে, আর চাচি বসে বসে কাঁদছে। একসময় রবিন হুঙ্কার দিয়ে বলে ওঠে, আরেকবার যদি বলো জিমিকে বিয়ে করার কথা, এবার বাড়িটাই ভেঙে ফেলবো। মায়া কাঁদছে তো কাঁদছে। মায়া এসবের শুরু থেকেই ছিল। মায়া রবিনের হাত ধরে, রবিন ভাই, কেন এসব করছো? ঠান্ডা মাথায় সবকিছু সামনে নিলে তো হয়। তুই তোর চাচিকে বলে দে। মায়া, আমি জিমিকে বিয়ে করতে পারবো না। মায়া মুখ খোলার আগেই চাচি বলে উঠল, মায়া, তুই বলে দে, এ বাড়িতে থাকতে হলে জেমিকেই বিয়ে করতে হবে। মায়া হাত ছাড়িয়ে থাকবে না এই বাড়িতে বলেই হনহন হয়ে চলে যায়। মায়া পিছু ছুটতেই চাচি বলে ওঠে, যেতে দে মায়া, পেটে আর পকেটে টান পড়লে শুশুড়িয়ে ফেরত আসবে। ঘরে যা, আজ সবার খাবার বন্ধ। তখনই চাচা আসে, সদর দরজায় পা দিয়ে বলে ওঠে, তোমার গুণধর ছেলের জন্য সবাই কেন যে না খেয়ে থাকবে রেহেনা? তোমার ছেলে? আমি জানি সব রেহেনা। রবিন না চাইলে আর আগানোর দরকার নেই। রেহেনা ফুঁসে ওঠে, আমি বেঁচে থাকতে বাইরের অন্য কোনো মেয়েকে রবিনের বউ করে আনবো না। চাচার কথায় মায়ার মরুর বুকে পানি আসলেও চাচির কথায় আবারও খরা নামে। তাহলে তুমি মরো। আস্তে বলো চাচি, কি বলো এগুলা? বলেই ঘরে গেল। রেহেনা অবাক চোখে স্বামীর দিকে চেয়ে থাকে। রিঙ্কি শব্দ করে হেসে ফেলে। মায়া ভয় চোখে তাকিয়ে চাচির দিকে। রেহেনা বেগম রিঙ্কির দিকে চোখ মুখ কঠিন করে তাকায়। রিঙ্কি মুখ কালো করে নিজের রুমে যায়। তারপর চাচিও বলে যায়। মায়া অসহায় হয়ে বসে পড়ল সোফায়।
মেহেরাজের চাচা আহনাফ চৌধুরী বাসায় এসে মেহেরাজকে কল করতে ভুলে গেছেন। এখন রাত 10টা। মায়া রবিনের খোঁজে বাড়ির পেছনে যায়। এমন সিচুয়েশনে মায়ার রুমে বসে রিঙ্কি গেম খেলছে। মনে হচ্ছে একটু আগে কিছুই হয়নি। মেহেরাজের চাচার কলের আশায় থাকলেও এখন আর পারছে না থাকতে, তাই মায়ার ফোনে কল দেয়। রিঙ্কি চেয়ে চেয়ে শুধু দেখলো। 2বারের পর রিং কাঁপা কাঁপা হাতে রিসিভ করে চুপ থাকলো। মেহেরাজ ব্যস্ত স্বরে বলে, ফোন ধরছিস না কেন মায়া? তুই ঠিক আছিস তো? রিঙ্কি ঠিক আছে তো? রিঙ্কির হুঁশ আসে, নরম গলায় সালাম দেয়। মেহেরাজ ধরা পড়ার মতো ভড়কে যায়, তবুও উত্তর দেয়। তারপর নীরবতা পালন করে দুজন। মেহেরাজ ফোন কাটতেই থেমে যায় রিঙ্কির কথা। ফোন কাটবেন না মেহেরবাবু, মায়া আপুর বিষয়ে কথা ছিল। মেহেরাজ এক বাক্যে বলল, চাচি কি জেনে গেছে ওদের সম্পর্কের বিষয়টা? রিঙ্কি তবদা খায়। এখন প্রশ্ন করার সময় নয়। প্রশ্ন এড়িয়ে বলে, না, অন্য কিছু হয়ে গেছে। চাচি রবিন ভাইয়ের বিয়ে জেমি আপুর সাথে দিতে চায় মেহেরবাবু। লিসেন রিঙ্কি, মেহেরবাবু ডাকবে না, সাহেবও ডাকবে না, মেহেরবাবুও ডাকবে না। ডাকবেটা কি শুনি? রবিন কি রাজি হয়েছে জিমিকে বিয়ে করতে? রিঙ্কির মন খারাপ হয়। তার প্রশ্নের উত্তর না পেয়ে চোখের পানি আসে। কোনো রকমে ঢোক গিলে বলেন, না, ঠিক আছে বলেই ফোনটা নামিয়ে আবারও কানে নিয়ে বলে, শোনো। রিঙ্কির কথা বলে না, শুধু বড় বড় নিঃশ্বাসের শব্দ শোনা যাচ্ছে। মেহেরাজ বুঝতে পারলো তার অভিমানী বউ কাঁদছে, তাই নরম করলো গলার স্বর, আদর মাখিয়ে ডাকলো, এই রিঙ্কি। রিঙ্কির বুকে যেন কেউ হাতুড়ি পিটাচ্ছে। আচমকা কান্নার বেগ থেমে গেল। মেহেরাজ মুচকি হাসলো আগের ন্যায় কণ্ঠে, আবারও বলল, আমাকে শুধু মেহের বলেই ডাকিও। বলেই ফোনটা কেটে দিল। রিঙ্কির কানে এখনো ফোন। ঘোরের মধ্যে রিঙ্কি মেহেরাজকে সামনে কল্পনা করতে থাকলো। কল্পনায় আদর করে নিচ্ছে এতদিনের ভালোবাসা। রবিন বাসায় আসলো 3 দিন পর। বাবা আহনাফ চৌধুরী এক প্রকার জোর করেই এনেছে। সোফায় বসে বসে মায়াকে দেখছে। রান্নাঘরে মায়া আর রিঙ্কি। রিঙ্কি একবার মায়াকে দেখছে, আরেকবার দেখছে রবিনকে। মায়ার গুমরা মুখ দেখে রিঙ্কির খুব খারাপ লাগছে। আরেকবার রবিনের চাহনি দেখে হাসি পাচ্ছে। মায়া কয়েকবার ফোন দিলেও রবিন রিসিভ করেনি। শেষে রবিন ফোনটা বন্ধ করে দেয়। মায়া ঠিক এ কারণেই রবিনের ওপরে ক্ষেপে আসে। কথা তো দূরে, কফি চাওয়াতেও দিতে যায়নি সে। চাচি রবিন আসাতেই ঘর থেকে বের হচ্ছে না। শুয়ে শুয়ে ফোন দিয়ে আসছে কিভাবে রবিনকে রাজি করাবে। হঠাৎ ফোনটা বেজে ওঠে। ফোনটা হাতে নিতে মেহেরাজের নাম্বার দেখতে পায়। ফোনটা রিসিভ করে সালামের উত্তর দেয়। রবিনের সাথে মায়ের বিয়েটা দেন চাচি? অবাক হয় একটু, নরম হয়ে বলে, কিন্তু বাবা, আমি আমার ভাইকে কথা দিয়েছি, ফিরিয়ে নিন। কারণ ওরা দুজন দুজনকে ভালোবাসে। রেহেনা বেগম ভুরু কুচকে যায়। তলে তলে এত এতিমের বাচ্চা, আজ তোরে তো খাইছি, আমার ছেলের গলায় ঝুলবি, খুব শখ না? মেহেরাজ উত্তর না পেয়ে বলল, আমার বোনের গায়ে যেন একটা আঁচড়ও না লাগে চাচি। বিয়ে ধীরে সুস্থে দিয়ে দেন। আমার ভাগের জমিটা আপনার নামে দিয়ে দিব, আর রবিনের সরকারি চাকরিটা আমিই দিয়ে দিব। আশা করি আপনার আর দ্বিমত নেই। রেহেনা বেগম চোখে মুখে বিরাজ করছে খুশি। খুশিতেই বলুন, না না বাবা, এত করে যখন বলছো আমি রাজি। বাবা, আমি রাজি। ঠিক আছে, রাখছি। আর হ্যাঁ, হ্যাঁ বাবা বলো। মেহেরাজ হাসলো, অনেক তো জ্বালিয়েছেন আমার বোনটাকে, এবার বউ হিসেবে একটু কম জ্বালাবেন আশা করি। আর আমার ছোট বউটাকে ওভাবে আর বকবেন না, বেচারি বেলকুনিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদে। রেহনা বেগম চিন্তায় পড়ে গেলেন, এসব জানে কেমনে? কিছু বলবে তার আগে মেহেরাজ বলল, রোহান বলে এসব আমায়, পিচ্ছিটাকে আবার মারিয়েন না, রাখছি। ফোনটা কেটে হাসি দেয় মেহেরাজ। তার চাচি যে ভাইয়ের জমির ওপরে লোভ তা ভালো করেই জানে মেহেরাজ, তাই তো কিছু স্যাক্রিফাইস করলো যেন বোনটা সুখে থাকে। রেহেনা বেগম রান্নাঘরে গিয়ে মায়ের মাথায় রেখে বলে, পাগলি মেয়ে, তোরা দুজন দুজনকে ভালোবাসিস, বললে কি আর এসব হতো? রবিন না বলুক, তুই তো অন্তত বলতি। ভাবি আছে, ভাবিকে বলতি, আমি কি না করতাম নাকি? মায়া রিঙ্কি অবাক চোখে দেখছে তার রকচটা চাচিকে। কি এমন হলো যে মুহূর্তে রাজি হয়ে গেল? মায়ার মনে সন্দেহ জাগে।
কিন্তু প্রশ্ন করার সময় নয়, এই জন্য চুপ করে লজ্জায় চিবুক নামাই। কিন্তু রিঙ্কি বুঝতে পারে মেহেরাজের কাজ এসব। কিন্তু উনি কি এমন করলো এই মহিলা গলে গেল? চাচি মায়াকে নিয়ে আসে, সোফায় বসে বলে, বিয়ে না হওয়া পর্যন্ত আর কাজ করতে হবে না, আর যেন না দেখি রান্নাঘরে। বৌমা, এদিকে এসো। জি চাচি, বলুন। তোমাকেও এত কাজ করতে হবে না, বাসার তো কেউ অন্য হাতে খেতে চায় না। তোমার চাচাকে ফোন করে কাজের লোকের কথা বলেছি, কাজের লোক সব করবে, আমি শুধু রান্নাটা করব। আজ মায়া আর রিঙ্কি অবাকের পর অবাক হচ্ছে। রিঙ্কি তবুও বলে না, চাচি থাক না, আপনি কেন করবেন আমি থাকতে? যা বলেছি তাই করো। এদিকে ননদ, আবার একদিকে দেবরের বিয়ে, বলি কি আনন্দ করো তুমি। আর রান্না সে তো দেখা যাবে, বউ শাশুড়ি মিলে না হয় করলাম। মায়ের মনটা খচখচ করছে, এই মহিলার হলোটা কি? কিছুই বুঝতে পারছে না। অবশ্যই তো কিছু একটা আছে। রান্নাটা সেরে আসছি আমি, তোরা রুমে যা। মায়া আর রিঙ্কি তাড়াতাড়ি করে চলে যায় আর নিজেদের মধ্যে তাকাতাকি করে। মায়া ভুরু কুচকে জানতে চায় কারণ। রিঙ্কি ঠোঁট উল্টে বোঝায় সেও কিছু জানে না। রবিন সবে মাত্র গোসল শেষ করে তোয়ালে গলায় রেখে বেরিয়েছে। মায়া হন্তদন্ত হয়ে রুমে ঢোকে। রবিন পেছন ফিরে তাকায়, মায়া কিছু না ভেবে জড়িয়ে ধরে। রবিনের হৃদস্পন্দন থেমে যায়, শরীরের প্রতিটি লোম দাঁড়িয়ে যায়। মনে হচ্ছে রবিন বাকরুদ্ধ হয়ে যাচ্ছে, আটকে যাচ্ছে গলার স্বর জিহবা দিয়ে ঠোঁট ভিজিয়ে বলল, এই মেয়ে, মারবি নাকি আমায়? মায়ের হাতের বাঁধন আরো শক্ত হলো। সেই সুযোগে রবিন মায়াকে ঘুরিয়ে জড়িয়ে নেয়, ঘাড়ে চুমু দিয়ে চিবুক রাখে। মায়াবতীর রাগ কি ভাঙল? হুম, শুধু কানের লতিতে কামড় দেয়। মায়া শিউরে ওঠে, হাত ছাড়ার চেষ্টা করতে করতে বলে, শুধু ছোঁয়ার ধান্দা না, ছাড়ো বলছি। ঘোর লাগা কণ্ঠে রবিন বলে, নিজেই তো আগে এসে জড়িয়ে ধরলে, তাতে কোনো দোষ নেই, সব দোষ আমার। এদিকে যে আমি খালি গায়ে, সে খেয়াল বুঝি নেই। মায়া এবার কিঞ্চিত লজ্জা পায়। থাক বাপু, আর লজ্জা পেতে হবে না। এই লজ্জার চক্করে আমার বারশোটা মাটি করিস না। মায়া টাসকি খাওয়ার মতো তাকায় রবিনের দিকে। রবিন হাসে, টুক করে ঠোঁটে একটা চুমু খেয়ে ছেড়ে দেয়। গায়ে টি শার্টটা পরতে পরতে বলে, এভাবে তাকিয়ে আছিস কেন? বাসর কি এক্ষুনি করতে চাইলাম নাকি? মায়ার গাল এবার লালে পরিণত হলো। রেগে যাওয়ার ভান করে অসভ্য লোক বলে দৌড়ে পালিয়ে গেল। রবিন তপ্ত শ্বাস ছেড়ে দিয়ে বাইরে পা রাখলো। রবিনের সাথে বিয়ের কথা শুনে জিমি তার বয়ফ্রেন্ডের সাথে পালিয়েছে। রেহনা বেগমের ভাই ফোন দিয়ে কান্নাকাটি করে বহুবার মাফ চেয়েছে। রেহনা বেগমও মাফ না করার নাটক করেছে, পরে মাফ করে দিয়েছে। দিনের পর দিন চলছে, মাসের পর মাস। কেউ অপেক্ষা করছে প্রিয় মানুষকে আপন করে নেওয়ার, কেউ করছে আপন মানুষকে মানিয়ে নেওয়ার। চোখের পলকে ছুটে গেল ৮-৯ মাস। রিঙ্কি ভার্সিটিতে চান্স না পাওয়ায় কারমাইকেল কলেজে হিসাব বিজ্ঞান বিভাগে অ্যাডমিশন নেয়। রিঙ্কির 14 ফেব্রুয়ারি থেকে এইচএসসি পরীক্ষা শুরু। রবিন মায়ার বিয়ে আটকে আছে মেহেরাজ অপেক্ষায়। যদিও মেহেরাজ মায়াকে অনেক বুঝিয়েছে, কিন্তু নাছোড়বান্দা মায়া, ভাই ছাড়া বিয়ের পিড়িতে সে বসবে না। গোধূলির শেষে রিঙ্কি ছাদে এসেছে, পরনে মেরুন রঙা গাউন, ওড়না নিয়েছে সাদা, চুলগুলো বড় করে কোমর ছাড়িয়েছে। আজ মেহের আসবে। যতটা খুশি হয়েছে ততটা পুষে রেখেছে অভিমান। আদৌ কি মেহেরাজ ভাঙাবে রিঙ্কির অভিমান, নাকি এবারও রাখবে দূরত্বে? রিঙ্কি ছাদের দোলনায় বসে দোল খেতে লাগলো আর কল্পনায় মেহেরাজকে এনে আনমনেই বলে ওঠে, আপনার দহনে ছোট্ট হৃদয় বারংবার পড়ে যায়। রাতের আধারে দুই ঠোঁট আপনার ছোঁয়া চাই, দেবেন না ধরা? আর কত লুকোচুরি খেলবেন ছাদে বসে হাতে হাত রেখে? জ্যোৎস্না বিলাস করে কবে করবেন আপনি মেহের? গাড়ির হর্নের কথা থেমে যায়। রিঙ্কি উঠে দাঁড়ায়, ছাদের কিনারায় এসে গ্রিল ধরে বাইরে তাকায়। মেহেরাজ এসেছে। হ্যাঁ, তার মেহের এসেছে। বাসায় কেউ নেই, চাচা চাচি গেছেন দাওয়াত দিতে, সাথে রোহান, মায়া, রবিন ঘুরতে। আর ধুকপুক বুক নিয়ে দৌড়ে আসলো রিঙ্কি। দৌড়ে আসার কারণে বুকের ধুকপুক আরো বেড়ে গেছে। ডোরবেল বেজে উঠছে। কাজের মেয়ে মারিয়া বলে উঠল,
আপা, দরজা খুলবেন না। রিঙ্কি বড় শ্বাস ফেলে নিজেকে আশ্বস্ত করে দরজা খুলে দেয়। দমকা হাওয়া এসে পড়ে রিঙ্কির চোখে মুখে। চোখ বন্ধ করে নেয়। মেহেরাজ এগিয়ে আসে। কিছুক্ষণ তাকিয়ে থাকার পর দুই ঠোঁট গোল হয়ে ফু দেয় রিঙ্কির মুখে। রিঙ্কি চোখ খুলতেই মেহেরাজ বলে, দরজা খুলতে এতক্ষণ লাগে কেন? দরজা খোলার মন্ত্র পড়লে নাকি? মারিয়া ফিক করে হেসে দেয়। রিঙ্কি একটু রাগী চোখ নিয়ে তাকায়। মারিয়া দৌড়ে ওর রুমে যায়। পানি নিয়ে আসো বউ, তৃষ্ণা পেয়েছে। রিঙ্কি পায়ের নিচে শিরশির অনুভব হয়। শরীরের পশম শিউরে ওঠে। ফ্যালফ্যাল করে তাকিয়ে থাকে। কি হলো? দেখার সময় অনেক হবে, এক্ষুনি চলে যাচ্ছি না। রিঙ্কি লজ্জা পায়। চিবুক নামিয়ে রান্নাঘরে যায়। স্যার, কই রাখবো? মেহেরাজ চশমা খুলে বলে, এখানে রাখো হানিফ। তোমার 15 দিন ছুটি, গ্রাম থেকে ঘুরে আসো। ধন্যবাদ স্যার, আসছি, ভালো থাকবেন। শোনো হানিফ। জি স্যার, বলুন। এবার যেন সুখবরটা পাই। স্যার, এই 15 দিন কিভাবে সম্ভব? মেহেরাজের কাশি উঠে যায়। রিঙ্কি হকচকিয়ে হানিফের দিকে তাকায়। হানিফ তাজ্জব বনে গেল। মেহেরাজ কোনো রকম ঢোক গিলে বলল, বেয়াদব, এই খুশির কথা বলিনি, যেন আমি 1 বছর পাইনি। সেখানে আর সেখানে তুই 15 দিনে পারবি? আশ্চর্য। হানিফ দাঁত কেলায়। রিঙ্কি কিঞ্চিত লজ্জা পেয়ে চলে যায়। তাহলে স্যার, কোন খবর জানতে চাচ্ছেন? ওই খবর যেটা ভেবেছিলে। তোমার ম্যাডামকে একটু লজ্জা দিলাম আর কি, বলেই দাঁত বের করে হাসল মেহেরাজ।